আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর ভাইয়াপুরা, কি অবস্থা তোমাদের সবার? আমি তোমাদের সাথে আছি ডিএস ডাইনামিক স্কুল থেকে। তোমাদের জাহিদ ভাইয়া বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তোমাদেরকে আমরা ইতিমধ্যে বলেছি, তোমরা সেটা ফেসবুকে বিভিন্ন গ্রুপে বা পোস্ট দেখেছো, যে তোমাদের জন্য আমরা একাডেমিক একদম বেসিক টু প্রো সবকটা সাবজেক্টের সবকটা চ্যাপ্টারের প্লেলিস্ট নিয়ে আসবো। যেই ক্লাসগুলো করলে তোমাদের ইনশাল্লাহ অন্য কোথাও এগুলো পড়তে হবে না, তোমরা ফ্রিতে এই সেরা কন্টেন্টগুলো পেয়ে যাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেলে। এবং এই ক্লাসগুলো করার পর শুধুমাত্র তোমাদের টেস্ট পেপারটা সলভ করাই বাকি থাকবে। এই ক্লাসগুলো হবে একদম বেসিক লেভেল থেকে প্রো লেভেল পর্যন্ত তোমাকে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ যদি কেউ এই ক্লাসটা নতুন করে থাকো, যারা ক্লাস 9-এ উঠছো, অথবা কেউ যদি পরীক্ষার আগে একবার চ্যাপ্টারটা ঝালাই করে যেতে চাও আরেকবার পুরো ক্লাসটা দেখে, এই উভয় শ্রেণীর জন্যই কিন্তু এই ক্লাসটা উপযোগী হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি, আর বেশি কথা না বাড়িয়ে। ঠিক আছে, তোমাদের সাথে আজকে আমার কেমিস্ট্রির প্রথম ক্লাস, এবং অবশ্যই আমাদের ক্লাসগুলো হচ্ছে শর্ট সিলেবাস ওরিয়েন্টেড প্রথম থেকে। কেননা এসএসসি 26 ব্যাচ যারা এই সামনে বছর এসএসসি পরীক্ষা দিবে, তাদের তো শর্ট সিলেবাসের পরীক্ষা, তাই তাদেরকে টার্গেট করে আমরা সবার আগে শর্ট সিলেবাসটা কমপ্লিট করছি। ইনশাল্লাহ সামনে ফুল সিলেবাসের ক্লাসও তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, আমাদের রসায়ন এই যে চ্যাপ্টারটা, তার নাম হচ্ছে পদার্থের গঠন। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, পদার্থ বলতে কি বুঝো? এটা তো আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে পদার্থ কি এরকম কোনো বস্তু যার নির্দিষ্ট ভর আছে এবং যে একটা নির্দিষ্ট আয়তন দখল করে। তাহলে যার নির্দিষ্ট ভর আছে এবং আয়তন দখল করে সেটাই হচ্ছে পদার্থ, তাই না? আচ্ছা, এখন পদার্থ কিন্তু দুই ধরনের। আমরা পদার্থের ক্লাসিফিকেশন যখন পড়ি তখন বলি যে পদার্থ হচ্ছে মূলত দুই ধরনের। এটাও কিন্তু আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি। এক ধরনের পদার্থ হচ্ছে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ মূলত কারা? যেই সকল পদার্থকে ভাঙলে আমরা শুধুমাত্র একটা উপাদানই পাই, অন্য কোনো উপাদান পাই না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। যেমন ধরো এই কলমটা, আমি বললাম এটা হচ্ছে কার্বন দিয়ে তৈরি। এখন আমি যদি কলমটাকে ভেঙে ছোট ছোট গোড়া করি, কার্বন ছাড়া তো অন্য কিছু পাবো না, তার মানে এটা একটা মৌলিক পদার্থ। ঠিক আছে, অর্থাৎ মৌলিক পদার্থ দিয়ে তৈরি একটা কলম। আরেক ধরনের যে পদার্থ, সেটার নাম হচ্ছে যৌগিক পদার্থ। এখন এই যৌগিক নামটা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে জটিল কিছু একটা এখানে। ঠিক ধরেছ, একাধিক মৌলিক পদার্থ মিলে যে পদার্থ তৈরি হয় সেটাকে আমরা নাম দিয়েছি যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ কি? যৌগিক পদার্থ হচ্ছে একাধিক মৌলিক পদার্থ নিয়ে তৈরি যে কোনো পদার্থ। ওকে, তাহলে আমরা বলতে পারি যৌগিক পদার্থ হচ্ছে একাধিক মৌলিক পদার্থ নিয়ে এটা তৈরি। বোঝা গেল? তাহলে তোমাদের জন্য আমরা কিছু স্লাইড তৈরি করেছি, যেই স্লাইডটা তোমরা আমাদের ক্লাসের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবা স্লাইডের লিঙ্ক, যেন তোমাদের রিভাইজ দিতে একটু সোজা হয়। ঠিক আছে, চলো স্লাইডে কি লেখা, যেগুলো আমি মুখে বলছি সেগুলাই কিন্তু লেখা। যেমন দেখো, এখানে বলা হয়েছে মৌলিক পদার্থ কি। মৌলিক পদার্থ ইতিমধ্যে আমি তোমাদেরকে সংজ্ঞাটা বুঝিয়ে দিয়েছি না? দেখো, কোনো পদার্থকে ভাঙলে যদি সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ না পাওয়া যায়, তাহলে তাকে আমরা বলি মৌলিক পদার্থ অথবা মৌল। এখন মৌল জিনিসটা শুনে অন্য কিছু কি মনে পড়তেছে? একটা পর্যায় সারণীর কথা চিন্তা করো তো। আমরা সবাই তো কম বেশি পর্যায় সারণী চিনি, তাই না? এই পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত 118টা মৌলিক পদার্থের মৌল নিয়ে তৈরি হয়েছে আমাদের এই পর্যায় সারণী। তাহলে এখানে খেয়াল করো, এই পর্যন্ত 118টা মৌল আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ পৃথিবীতে এরকম মৌলিক পদার্থের সংখ্যা বা মৌলের সংখ্যা কতটি? 118টি। এই 118টি মৌলকে কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা টেবিল বা ছক বানিয়েছি, যার নাম দেওয়া হয়েছে পর্যায় সারণী। আচ্ছা, এই যে 118টা মৌল, এর মধ্যে 98টা কিন্তু প্রকৃতিতে পাওয়া যায়, অর্থাৎ প্রাকৃতিক, এবং বাকি 20টা কিন্তু ল্যাবরেটরিতে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাহলে এর মধ্যে 98টা প্রাকৃতিক এবং বাকি 20টা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আর প্রত্যেকটা মৌলের ধর্ম কিন্তু ভিন্ন ভিন্ন। যেমন আমি তোমাদেরকে একটু উদাহরণ দেই, যেমন আমি যদি বলি কার্বন, কার্বন একটা মৌল, তার এক ধরনের ধর্ম আছে। আমি যদি আবার বলি অক্সিজেন, অক্সিজেন একটা মৌল, অক্সিজেনের কিন্তু ধর্ম আলাদা, তাই না? বোঝা গিয়েছে? তারা এক একটা মৌল। ওকে, নিচে কিছু মৌলের উদাহরণ দেওয়া হয়েছে: নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, আয়রন। এগুলাই আমাদের কিছু মৌলের উদাহরণ। পরবর্তী স্লাইডে দেখো কি আছে, যৌগিক পদার্থ।
তাহলে যৌগিক পদার্থ আমরা কাকে বলি? যেই সকল পদার্থ এক বা একাধিক মৌলিক পদার্থ নিয়ে তৈরি তাকেই তো আমরা যৌগিক পদার্থ বলি। অর্থাৎ যে পদার্থকে ভাঙলে আমরা দুই বা দুইয়ের অধিক মৌল পাবো, অর্থাৎ যে পদার্থকে আমরা ভাঙলে আসলে একটার বেশি মৌলিক পদার্থ পাবো সেটাই হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। ঠিক আছে, যেমন দেখো আমি একটা যদি উদাহরণ দেই, আমাদের হাইড্রোজেন। হাইড্রোজেন কি? হাইড্রোজেন হচ্ছে একটা মৌল বা মৌলিক পদার্থ, তাকে আমরা প্রকাশ করি এরকম এইচ দিয়ে। এই যে আমরা হাইড্রোজেনকে এইচ দিয়ে প্রকাশ করলাম, এটাকে কিন্তু বলা হয়েছে হাইড্রোজেনের প্রতীক। ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এই যে আমাদের হাইড্রোজেনকে আমরা এইচ দিয়ে প্রকাশ করতেছি, আর এখানে খেয়াল করো অক্সিজেন। আমরা অক্সিজেনকে প্রকাশ করি কি দিয়ে? অক্সিজেনকে প্রকাশ করি আমরা ও দিয়ে। এখন হাইড্রোজেন একটা মৌল বা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌল বা মৌলিক পদার্থ, হাইড্রোজেন একটা গ্যাস, সে হচ্ছে একটা গ্যাস, অক্সিজেনও কি একটা গ্যাস, অক্সিজেনও একটা গ্যাস। কিন্তু এখন যদি আমি এই হাইড্রোজেন যেটা একটা মৌলিক পদার্থ, এই অক্সিজেন যেটা একটা মৌলিক পদার্থ, এই দুইটার মিশ্রণে যদি আমি তৈরি করি নতুন একটা পদার্থ, সেটা কিন্তু একটা যৌগিক পদার্থ হচ্ছে। H2O দিয়ে লিখলাম, অর্থাৎ দুইটা হাইড্রোজেন মৌল একটা অক্সিজেন মৌলের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে H2O। H2O কে আমরা কি বলি? একে আমরা বলি পানি বা ওয়াটার। এখন খেয়াল করো, এটা কিন্তু একটা যৌগিক পদার্থ, কারণ এখানে একাধিক মৌলিক পদার্থ আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেনও আছে। খেয়াল করো, হাইড্রোজেন ছিল একটা গ্যাস, একটা গ্যাসীয় মৌল, অক্সিজেন ছিল একটা গ্যাসীয় মৌল, কিন্তু পানি কি? পানি হচ্ছে লিকুইড, পানি হচ্ছে লিকুইড। অর্থাৎ যৌগের ধর্ম কিন্তু মৌলের মতো হতে হবে এরকম কোনো কথা নাই। ঠিক আছে, যৌগের ধর্ম তার গঠনকারী মৌলগুলা থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। ঠিক আছে, এটুকু আমাদের মনে রাখতে হবে। আশা করি মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। কেমন? চলো এখন আমরা পরমাণু এবং অণু নিয়ে একটু কথাবার্তা বলি। পরমাণু কি আর অণুই বা কি? আমরা এতক্ষণ মৌলিক পদার্থ বা মৌল নিয়ে যে কথাবার্তা বললাম, এই মৌলের একদম ক্ষুদ্রতম ইউনিট যাকে আমরা আর ভাঙতে পারবো না, সেটাই হচ্ছে আমাদের পরমাণু। যেমন আমি ধরো তোমাকে বললাম এই কলমটা হচ্ছে কার্বন নিয়ে তৈরি, তাহলে এই কলমটা ভাঙতে ভাঙতে আমরা এমন এক পর্যায়ে যাব, একদম সূক্ষ্ম বা সবচেয়ে ক্ষুদ্র একটা কণা পাবো, একটা কার্বন কণা, যাকে আমরা আর ভাঙতে পারবো না। ওইখানে শুধুমাত্র একটা কার্বন কণাই থাকবে যাকে আমরা আর ভাঙতে পারবো না, সেটাকে আমরা বলবো পরমাণু। ঠিক আছে, মৌলের সবচেয়ে ক্ষুদ্রতম একক যাকে আর ভাঙা যায় না তাকে আমরা বলে থাকি পরমাণু। এবং পরমাণুর ভিতরে কিন্তু তিনটা স্থায়ী কণিকা থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এগুলো নিয়েও আমাদের সবার নিশ্চয়ই আইডিয়া আছে, তাই না? তাহলে আমরা পরমাণু কাকে বলবো? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক যাকে আমরা আর ভাঙতে পারবো না। ঠিক আছে, আচ্ছা এখন এই যে ধরো একটা উদাহরণ দিলাম, এটা হচ্ছে কার্বনের একটা পরমাণু, এই হচ্ছে অক্সিজেনের একটা পরমাণু, তাই না? আলাদা আলাদা ভাবে। এখন এই যে এখানে একটা সিঙ্গেল অক্সিজেন দিয়ে অক্সিজেনের পরমাণু বোঝানো হইলো, এখানে যদি আমি এই অক্সিজেনের সঙ্গে একটা 2 লাগাই দেই, তখন এটা কিন্তু হয়ে যাচ্ছে অক্সিজেনের অণু। অর্থাৎ দুইটা অক্সিজেনের পরমাণু মিলে তৈরি করছে একটা অক্সিজেনের অণু। তাহলে আশা করি অণু পরমাণু ব্যাপারটাও ক্লিয়ার। এখানে কেন এগুলো স্লাইডে লেখা, কারণ তোমাদেরকে আলাদাভাবে বলে বলে বোঝানোর কিছু নাই, তাই এগুলো আমি স্লাইডে আগে থেকেই লিখে রেখেছি। যেমন দেখো, 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু যদি পরস্পরের সঙ্গে কেমিক্যালি যুক্ত থাকে বা রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তাকে আমরা বলি অণু। ঠিক আছে, আবার চিন্তা করো, এই যে আমাদের অক্সিজেন অণু, তার সঙ্গে যদি আমরা কার্বন পরমাণু যুক্ত করি, তখন কি হয়ে যাচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড। এটাও কিন্তু একটা অণু, কার্বন ডাই অক্সাইডের অণু। এই অণুর মধ্যে কার্বন আছে, অক্সিজেন আছে, বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, এখন দেখো নিচে আবার বলা হয়েছে একই মৌলের একাধিক পরমাণু যদি পরস্পরের সঙ্গে যুক্ত হয় তাকে বলা হয় মৌলের অণু। যেমন দেখো, এটা ছিল আমাদের একটা কি মৌলের অণু, এটা ছিল মৌলের অণু। আবার এখানে হচ্ছে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুগুলা যুক্ত হয়ে তৈরি করেছে যৌগের অণু, এটা হচ্ছে আমাদের যৌগের অণু। ঠিক আছে, তাহলে অণু, পরমাণু, মৌলের অণু, মৌলের পরমাণু, যৌগের অণু, যৌগের পরমাণু, সবগুলাই আমাদের বোঝা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপর চলো আমরা আগাই। দেখো এখন মৌলের প্রতীক। এই যে প্রথম কয়েকটা স্লাইডে যেই ব্যাপারগুলো পড়াচ্ছি বা যে বিষয়গুলো পড়াচ্ছি, এগুলা সম্পর্কে আমাদের বেসিক আইডিয়া থাকা প্রয়োজন। আমাদেরকে কেমিস্ট্রি নিয়ে পরবর্তী লাইফে অনেক পড়ালেখা করতে হয়। আর এই যে আমাদের 9-10 এর কেমিস্ট্রি বইটা,
পরবর্তীতে যত চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারে তোমার এই মৌলের প্রতীক ব্যবহার করতে হবে। কারণ আমরা তো সবসময় কার্বনকে CARBON, কার্বন, অক্সিজেনের ফুল ফর্ম স্পেলিং এভাবে লিখবো না, তাই না? আমাদের জন্য সোজা হয়, আমাদের জন্য সুবিধা হয়, এই কারণে আমরা মৌলগুলার ইংরেজি নাম বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপটা সবসময় ব্যবহার করি। এই ইংরেজি নাম বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আমরা বলি মৌলের প্রতীক। ঠিক আছে, প্রত্যেকটা মৌলের প্রতীক কিন্তু আলাদা আলাদা, এবং মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়, সেটা বড় হাতের অক্ষর হয় প্রথম অক্ষরটা। ঠিক আছে, যেমন আমি যদি উদাহরণ দেই, আমরা কার্বন বানান কিভাবে লিখি? কার্বন। এখন এটা একটা ইংরেজি শব্দ, তার প্রথম লেটারটা কি? সি। আমরা কার্বনকে কিন্তু এইভাবে প্রকাশ না করে একদম সংক্ষেপে সি দিয়ে প্রকাশ করতে পারি, তাই না? তারপর খেয়াল করো, আমাদের সোডিয়াম, সোডিয়াম একটা মৌল, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। ন্যাট্রিয়াম, এই ন্যাট্রিয়াম থেকে সোডিয়ামটাকে সংক্ষেপে আমরা লিখি Na। Na দিয়ে বোঝানো হয় সোডিয়াম, যেটা সোডিয়ামের প্রতীক। এখন অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া সোডিয়াম তো আমরা এস দিয়ে কেন শুরু করি নাই? এস দিয়ে আমরা কিন্তু সালফার লিখি, ঠিক আছে? আবার দেখো এখানে আমরা কেন Na লিখলাম, কেন শুধু N লিখলাম না? কারণ শুধু N দিয়ে কিন্তু আবার বোঝায় নাইট্রোজেন, শুধু N দিয়ে বোঝায় নাইট্রোজেন। ঠিক আছে, এই যে আমরা বড় বড় নামগুলাকে ছোট ছোট ভাবে প্রকাশ করি, এটাই হচ্ছে আমাদের মৌলিক প্রতীক, মৌলের প্রতীক, এবং এটা এন্টায়ারলি আমাদের নিজেদের সুবিধার জন্য। ঠিক আছে, আর প্রতীক গেল, এখন আসো সংকেত কাকে বলে? সংকেত হচ্ছে কোন মৌলের অণু বা যৌগের অণুতে কোন মৌলের বা কোন মৌলের পরমাণু কতগুলো উপস্থিত, সেটা বোঝানোর জন্য আমরা যেইভাবে প্রকাশ করি সেটাই হচ্ছে সংকেত। যেমন ধরো আমি এখানে একটা যৌগ লিখছি, আমি এখানে একটা যৌগ লিখলাম, যৌগের নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। যৌগের নাম কি? যৌগের নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। দেখো, কার্বনকে আমরা সি দিয়ে প্রকাশ করি, অক্সিজেনকে আমরা ও দিয়ে প্রকাশ করি, কিন্তু এখানে বলা হয়েছে ডাই অক্সাইড, অর্থাৎ দুইটা অক্সিজেন থাকবে। এখন এই সম্পূর্ণ যৌগটাকে আমরা এই বড় নামটা না লিখে কিভাবে লিখি? কার্বন এবং ডাই অক্সাইড। তাহলে এটা হলো আমাদের যৌগের রাসায়নিক সংকেত। বোঝা গেল? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি যৌগের রাসায়নিক সংকেত। আশা করি তোমাদের প্রতীক এবং সংকেত নিয়েও কোনো সমস্যা থাকার কথা না। চ্যাপ্টারটা খুবই ইজি ভাইয়া, ক্লাসটা মনোযোগ দিয়ে করো, খুব সোজা লাগবে তোমাদের কাছেও আমার বিশ্বাস। আচ্ছা, এখন আসো, এই যে আমরা একটু আগে পরমাণু নিয়ে কথাবার্তা বলেছিলাম, পরমাণু নিয়ে এখন আমাদের ডিটেলসে পড়তে হবে। পরমাণুর কথা কি বলেছিলাম খেয়াল করো, পরমাণু হচ্ছে আমাদের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আমরা আর ভাঙতে পারবো না। ঠিক আছে, এখন আমি কিন্তু তোমাদেরকে ওটা পড়ানোর সময় এই কথাটাও বলেছি যে পরমাণুর মধ্যে তিনটা স্থায়ী কণিকা থাকে। একটা পরমাণু তিনটা স্থায়ী কণিকা নিয়ে গঠিত। কি কি সেই কণিকাগুলা? কণিকাগুলা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। একটা পরমাণু যেই সকল স্থায়ী কণিকা দ্বারা গঠিত সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। কেমন? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। যখন আমরা পরমাণু দেখতে কিরকম, তার গঠন, তার আকার আকৃতি, তার শেপ কিরকম, এগুলো নিয়ে যখন আমরা কথা বলবো আমাদের পরমাণুর মডেল টপিকে, তখন এই ব্যাপারগুলো আমরা আসলে রিলেট করে পড়বো। যেমন দেখো, এই হচ্ছে একটা পরমাণুর কেন্দ্র। পরমাণুর কেন্দ্রে থাকে আমাদের নিউট্রন এবং প্রোটন। পরমাণুর কেন্দ্রে থাকে আমাদের নিউট্রন এবং প্রোটন। এই যে দুইটা কণিকা, তার মধ্যে নিউট্রনটা হচ্ছে নিউট্রাল, সে হচ্ছে চার্জবিহীন। নিউট্রনটা হচ্ছে চার্জবিহীন, তার কোনো চার্জ নাই, অর্থাৎ সে পজিটিভ চার্জও না, নেগেটিভ চার্জও না। কিন্তু এই যে প্রোটনটা থাকে, সে কিন্তু আবার পজিটিভ চার্জ, সে হচ্ছে পজিটিভ বা ধনাত্মক চার্জ। এই কেন্দ্রের এই টোটাল অংশটাকে আমরা বলি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন এবং নিউট্রন, যার মধ্যে নিউট্রনের কোনো চার্জ নাই, প্রোটনের পজিটিভ চার্জ আছে। এই কেন্দ্র বা নিউক্লিয়াসকে ঘিরে কতগুলা কক্ষপথ বা লেয়ার থাকে, এগুলাকে বলা হয় শক্তি স্তর। এই সকল শক্তি স্তরে আমাদের ইলেকট্রনগুলা থাকে। ইলেকট্রনকে আমরা প্রকাশ করি E- দিয়ে, ইলেকট্রনকে আমরা প্রকাশ করি
ই মাইনাস দিয়ে। কেন? কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, ইলেকট্রন ঋণাত্মক আধানে চার্জিত একটা কণিকা। কেমন? এই ইলেকট্রনগুলা এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে চারপাশে ঘুরতে থাকে। এটা আমাদের পরমাণুর একদম বেসিক কনসেপ্ট, ঠিক আছে? পরমাণু নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা মডেল দিয়েছেন, সেই মডেলগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত পরবর্তীতে পড়ালেখা করব। তাহলে দেখো, আমাদের পরমাণুর মূল কণা কয়টা? তিনটা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, যার মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে আমাদের কেন্দ্রে। এই কেন্দ্রটাকে আমরা বলি নিউক্লিয়াস, এই কেন্দ্রটাকে আমরা বলি পরমাণুর নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত থাকে। কেন? কারণ তার মধ্যে যেহেতু নিউট্রন এবং প্রোটন আছে, প্রোটনটা পজিটিভ, নিউট্রনের কোনো চার্জ নেই। এই কারণে আমাদের পরমাণুর কেন্দ্রের যে নিউক্লিয়াস অংশটা সেটা একটা ধনাত্মক চার্জে থাকে, আর তাকে কেন্দ্র করে চারপাশে বাইরে ঘুরে ইলেকট্রন, যেটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জিত। ওকে, প্রোটন এবং নিউট্রন থাকে পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসে, এবং ইলেকট্রন যেটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট সেটা এই ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ঘুরতে থাকে। ঠিক আছে? পরমাণুর মধ্যে দেখো এই চিত্রটাতে কি দেখানো হয়েছিল, মাঝখানে কিছু নিউট্রন থাকবে, কিছু প্রোটন থাকবে। একটা পরমাণুতে যেই কয়টা প্রোটন থাকবে সেই সংখ্যাটাকে বা সেই নাম্বারটাকে আমরা বলবো সেই পরমাণুর পারমাণবিক সংখ্যা। বুঝতে পেরেছ? একটা পরমাণুর যেই কয়টা প্রোটন থাকে সেটাই ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা। খেয়াল করো, এখানে সংজ্ঞাটা লিখে দিয়েছি। কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে বলা হয় মৌলটির পারমাণবিক সংখ্যা। যেমন খেয়াল করো, আমরা যদি পর্যায় সারণীটার কথা একটু চিন্তা করি, যারা এখনো পর্যায় সারণী পড়োনি কোনো চিন্তা করো না। পর্যায় সারণী হচ্ছে একটা টেবিল বা ছক যেখানে এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলা সাজানো। পর্যায় সারণীর প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটা মাত্র প্রোটন থাকে। ঠিক আছে? দ্বিতীয় মৌল কি? দ্বিতীয় মৌল হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, অর্থাৎ হিলিয়ামের নিউক্লিয়াসে আমাদের 2টা প্রোটন থাকে। তারপরের মৌল কি? পরের মৌল হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, অর্থাৎ লিথিয়ামের নিউক্লিয়াসে 3টা প্রোটন থাকে। আমরা যদি অক্সিজেনের কথা বলি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, অক্সিজেনের নিউক্লিয়াসে 8টা প্রোটন থাকবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যার ব্যাপারটা। আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে? চলো আমাদের পরবর্তী টপিক, ভর সংখ্যা। আমরা ক্লাসগুলো আসলে তোমাদের জন্য খুবই কম্প্যাক্ট রাখার চেষ্টা করব, যেন ক্লাসগুলো খুব বড় লেন্দি না হয় এবং তোমরা যাতে ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারো। ঠিক আছে? কারণ ক্লাস বেশি বড় হয়ে গেলে স্বভাবতই আমাদের মনোযোগ ধরে রাখাটা একটু কষ্টের ব্যাপার হয়ে যায়, তাই না? আমিও বুঝি, তোমাদের সময়টা তো আমরাও আসলে পার করে এসেছি, তাই বুঝি আসলে। আচ্ছা দেখো, এখন ভর সংখ্যা কাকে বলে? আমরা একটু আগে পরমাণুর এই গঠনটাই কি দেখলাম, মাঝের অংশটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসে থাকে নিউট্রন এবং প্রোটন, তাই না? একটা পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে তাকে বলা হয় তার পারমাণবিক সংখ্যা। এবং একটা পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা যোগ প্রোটন সংখ্যা, অর্থাৎ নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার সমষ্টিকে বলা হয় ওই পরমাণুর ভর সংখ্যা। ঠিক আছে? তাহলে দেখো, আমরা এখানে ভর সংখ্যা কাকে বলছি? কোন পরমাণুতে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলছি ওই পরমাণুর ভর সংখ্যা। ঠিক আছে? ভর সংখ্যা ব্যাপারটা খুবই ইজি। আমরা ভর সংখ্যাকে প্রকাশ করি এ দিয়ে। ভর সংখ্যাকে লিখি আমরা এ দিয়ে। ঠিক আছে? ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হচ্ছে। এবং আরেকটা ইনফরমেশন, এই যে আমাদের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যাকে আমরা প্রকাশ করি জেড দিয়ে। ঠিক আছে? পারমাণবিক সংখ্যাকে আমরা প্রকাশ করি জেড দিয়ে এবং ভর সংখ্যাকে প্রকাশ করি আমরা এ দিয়ে। আচ্ছা, তাহলে ভর সংখ্যা এ হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা জেড প্লাস নিউট্রন সংখ্যা। ব্যাপারটা খুবই ইজি, তাই না? তাহলে আমাদের পরমাণুর মধ্যে কি কি কণিকা থাকতেছে? ইলেকট্রন আছে, প্রোটন আছে এবং নিউট্রন আছে। ইলেকট্রনকে প্রকাশ করি আমরা ই দিয়ে, প্রোটনকে প্রকাশ করি পি দিয়ে, নিউট্রনকে এন দিয়ে প্রকাশ করি। এখন ইলেকট্রনের হচ্ছে চার্জ নেগেটিভ, এই ভ্যালুটা বা এই মানটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের এমসিকিউতে কিন্তু এটা আসে। আবার বিভিন্ন ম্যাথ করার সময় আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোয়, কেমিস্ট্রি যে চ্যাপ্টারে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা আছে ওই চ্যাপ্টারে কিন্তু এই ভ্যালুগুলা কাজে লাগে।
তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। কুলম্ব কি? কুলম্ব হচ্ছে চার্জের একক। আর একটা প্রোটনের চার্জ কত? সেম ইলেকট্রনের চার্জের সমান, শুধুমাত্র সে একটা পজিটিভ চার্জ, শুধুমাত্র সে একটা পজিটিভ চার্জ। এটাই পার্থক্য, বুঝতে পেরেছো? আর নিউট্রনের কোনো চার্জ নাই, সে চার্জবিহীন। এখানে তাদের প্রকৃত ভরটা দেওয়া আছে, তাদের প্রকৃত ভরটাও তোমরা মনে রাখবে তোমাদের এমসিকিউ এর জন্য, এবং পরবর্তী যে সকল চ্যাপ্টারে গাণিতিক সমস্যা আছে সেই চ্যাপ্টারগুলোর জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। এখানে খেয়াল করো, যদি আমরা একটা প্রোটনের ভরকে, এই যে একটা প্রোটনের চার্জকে, এই টোটাল চার্জটাকে যদি আমরা +1 বলি, তাহলে আমরা বলতে পারি এটা ইলেকট্রনের চার্জ হচ্ছে -1। এই জন্য এটাকে বলা হয়েছে আপেক্ষিক চার্জ। ঠিক আছে, আপেক্ষিক চার্জ। অর্থাৎ যদি আমরা প্রোটনের চার্জকে 1 ধরি, +1, ইলেকট্রন হচ্ছে -1, এবং নিউট্রনের কোনো চার্জ নাই, আগেই জানি। তারপর আসো, যদি আমরা আপেক্ষিক ভরকে 1 ধরি একটা প্রোটনের, ইলেকট্রনের ভর কিন্তু একদম নগণ্য হয়ে যাবে। ইলেকট্রনের ভর একদম নগণ্য, ইলেকট্রনের কোনো ভরই নেই বলতে গেলে, খুব কম, খুব কম। এই জন্য বলা হয় পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে বা পুঞ্জীভূত থাকে তার নিউক্লিয়াসে। পরমাণুর সমস্ত ভর কোথায় থাকে? পরমাণুর সমস্ত ভর থাকে এই নিউক্লিয়াসটার মধ্যে, যেহেতু ইলেকট্রনগুলার কোনো ভর নাই। ঠিক আছে, ইলেকট্রনগুলার কোনো ভর নাই, এবং পরমাণুর প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় কাছাকাছি। ঠিক আছে, বোঝাতে পেরেছি আশা করি সবাইকে। চলো আমরা আমাদের পরবর্তী টপিকে যাই। এই হচ্ছে আমাদের পরমাণুর মডেল। এই যে এতক্ষণ আমরা পরমাণু নিয়ে কথাবার্তা বলতেছি, যে আমরা বললাম পরমাণুর মাঝখানে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, যার মধ্যে থাকে আমাদের প্রোটন এবং নিউট্রন। ঠিক আছে, প্রোটন এবং নিউট্রন থাকে, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারপাশে থাকে কতগুলি লেয়ার, নিউক্লিয়াসের চারপাশে থাকে কতগুলি শক্তিস্তর, কতগুলো শক্তিস্তর। এই শক্তিস্তরের মধ্যে আবার থাকে কি? এই শক্তিস্তরের মধ্যে থাকে আমাদের ইলেকট্রনগুলো, এদিকে থাকে আমাদের ইলেকট্রনগুলো। এই যে একটা পরমাণু দেখতে এইরকম, তার গঠনগুলো যে এইরকম, মাঝে থাকে নিউক্লিয়াস, সাইডে থাকে ইলেকট্রন, এটা আমরা কিভাবে জানতে পেরেছি? এই জিনিসটা আমরা জানতে পেরেছি বিজ্ঞানীদের মডেলের মাধ্যমে। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় পদার্থ নিয়ে গবেষণা করেছেন, এবং তারা এই পরমাণু নিয়ে বিভিন্ন ধরনের মডেল প্রস্তাব করেছেন, যে পরমাণুর গঠনটা এরকম হইতে পারে, পরমাণুর মাঝখানে নিউক্লিয়াস আছে, ইলেকট্রন বাহিরে আছে। এই ব্যাপারগুলো তারা এইভাবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আবিষ্কার করেছেন। সর্বপ্রথম পরমাণু নিয়ে যেই বিজ্ঞানী একটা মডেল প্রস্তাব করেন, সেই বিজ্ঞানীর নাম কিন্তু রাদারফোর্ড না, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে আমাদের বিজ্ঞানী থমসন। বিজ্ঞানী থমসন, বিজ্ঞানী থমসন, তিনি সর্বপ্রথম একটা পরমাণুর মডেল আবিষ্কার করেন। ঠিক আছে, বিজ্ঞানী থমসনের যে মডেলটা ছিল, আমি যদি একটু দেখাই, দেখো বিজ্ঞানী থমসনের কথা বললাম, এটা হচ্ছে ফার্স্ট অ্যাটমিক মডেল, অর্থাৎ প্রথম পরমাণুর মডেল। এটা কোন বিজ্ঞানী দিয়েছিলেন? এটা দিয়েছিলেন বিজ্ঞানী থমসন। বিজ্ঞানী থমসন, বিজ্ঞানী থমসন আসলে কি বলেছিলেন? বিজ্ঞানী থমসন বলেছিলেন যে পরমাণু এরকম কোন একটা স্ট্রাকচার, যার মাঝে নিউক্লিয়াস গুলা ছড়ানো থাকে, ইলেকট্রন গুলা ছড়ানো থাকে। বিজ্ঞানী থমসন যখন পরমাণুর মডেল প্রস্তাব করেন, সেটা হচ্ছে 1898 সালে। তখনও পরমাণুর মধ্যে যে 3টা কণা থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এটা কিন্তু আবিষ্কার হয় নাই। তখন 1897 সালে শুধুমাত্র ইলেকট্রনটা আবিষ্কার করা হয়েছিল। ইলেকট্রন, তিনি বলেছিলেন এই যে পরমাণু, তার মধ্যে ইলেকট্রনগুলো এভাবে ছড়ানো ছিটানো থাকে, এগুলা হচ্ছে ইলেকট্রনগুলো ছড়ানো ছিটানো থাকে। ঠিক আছে, অর্থাৎ গঠনটা কিরকম হবে আমি যদি একটু ক্লিয়ার ভাবে দেখাই, তিনি বলেছিলেন এটা যদি হয় একটা পরমাণু, পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে। দেখো এই জিনিসটাকে দেখতে কিরকম মনে হচ্ছে? মনে হচ্ছে না একটা তরমুজ, যার মধ্যে তরমুজের বীজ দেখা যাচ্ছে? অথবা আমরা যখন সেমাই খাই, মাঝে মাঝে বাসায় সেমাই রান্না করি, সেমাইয়ের মধ্যে কিশমিশ ছড়ানো থাকে, তাই না? এইরকম সাদৃশ্য আছে দেখে এই মডেলটাকে নাম দেওয়া হয়েছিল পাম পুডিং মডেল। বিজ্ঞানী থমসনের পাম পুডিং মডেল, এই মডেলের নাম দেওয়া হয়েছিল কি? বিজ্ঞানী থমসনের পাম পুডিং মডেল। যাই হোক, তখন শুধুমাত্র একটা কণা আবিষ্কার হয়েছিল, যার নাম ছিল কি? যার নাম ছিল
ইলেকট্রন, এটা কিন্তু 1897 সালে আবিষ্কার হয় ইলেকট্রন, এবং 1898 সালে এই মডেলটার প্রস্তাব করা হয়। যেহেতু এই মডেলের সব কয়টা পরমাণুর কণিকার কথা বলা নাই, অর্থাৎ প্রোটন নিউট্রনের কথা বলা নাই, অর্থাৎ এই সকল কারণে এই মডেলটা কিন্তু প্রথম দিকে রিজেক্টেড হয়ে গেছে, বেশি দিন টিকে নেই এই মডেলটা। পরবর্তীতে আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড বিস্তর গবেষণা করেছেন পরমাণুর বিষয়ে। বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু বিষয়ে বিস্তর গবেষণা করেছেন এবং তিনি একটা বিশেষ ধরনের পরীক্ষা করেন। তার সেই পরীক্ষাটার নাম কি ছিল? রাদারফোর্ডের পরীক্ষার নাম কি ছিল? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ডের পরীক্ষাটার নাম ছিল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ডের সেই বিখ্যাত পরীক্ষাটার নাম ছিল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষাটা কিভাবে করা হয় সেটা আমরা জানবো কলেজে উঠে, অর্থাৎ ইন্টারমিডিয়েটে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারে আমরা জানতে পারবো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কি ছিল বা তিনি কিভাবে এই পরীক্ষাটা করেছিলেন। এখন আমাদের যেটা জানা লাগবে, এই পরীক্ষার মাধ্যমে আমরা কি ফলাফলটা পাই বা এই পরীক্ষাটা করে কি লাভ হয়েছিল। বিজ্ঞানী রাদারফোর্ড এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে পরমাণুর কেন্দ্রে একটা পজিটিভ চার্জযুক্ত ভারী কিছু থাকে। তিনি কি আবিষ্কার করেন? পরমাণুর কেন্দ্রে পজিটিভ চার্জযুক্ত ভারী কিছু থাকে। তখন তিনি এটার নাম দেন নিউক্লিয়াস। তিনি এটার নাম দেন নিউক্লিয়াস। তিনি এটার নাম দেন কি? নিউক্লিয়াস। ঠিক আছে? আচ্ছা, তো বিজ্ঞানী রাদারফোর্ড নাম দিয়েছিলেন নিউক্লিয়াস, এই কারণে তার মডেলটাকে বলা হয় নিউক্লিয়ার মডেল। ঠিক আছে? বিজ্ঞানী রাদারফোর্ড কি বলেছিলেন? ধরো এটা হচ্ছে একটা পরমাণু, এটা একটা পরমাণু, পরমাণুর কেন্দ্রে থাকে আমাদের একটা ধনাত্মক চার্জ এবং ভারী একটা ধনাত্মক চার্জ, যার নাম তিনি দিয়েছেন নিউক্লিয়াস। এবং তখন ইলেকট্রন যেহেতু আগে থেকে আবিষ্কৃত ছিল 1897 সালে, তিনি বলেছেন এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আসলে চারপাশে ঘুরে, ইলেকট্রনগুলো চারপাশে ঘুরে, ইলেকট্রনগুলো চারপাশে ঘুরবে। এই ছিল আসলে রাদারফোর্ডের মডেল। এখন ব্যাপারটা একটু চিন্তা করো, অনেকটা আমাদের সৌরজগতের মতো মনে হচ্ছে না? এই মাঝে যে নিউক্লিয়াসটা থাকে তাকে যদি আমরা সূর্যের সঙ্গে তুলনা করি এবং চারপাশে যে ইলেকট্রনগুলো থাকে তাকে যদি আমাদের সৌরজগতের বিভিন্ন গ্রহের সাথে তুলনা করি, তাহলে আমরা বলতে পারি না মাঝে সূর্য, সূর্যকে কেন্দ্র করে চারদিকে গ্রহগুলা যেরকম ঘুরছে সেরকম মাঝে নিউক্লিয়াস, তাকে কেন্দ্র করে চারদিকে ইলেকট্রনগুলা ঘুরছে। একটা সাদৃশ্য আছে আমাদের সৌরজগৎ বা সোলার সিস্টেমের সাথে। যেহেতু তার সোলার সিস্টেমের সাথে এক ধরনের সাদৃশ্য আছে, এই কারণে এই মডেলটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল। বোঝা গিয়েছে কেন রাদারফোর্ডের মডেলকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হয়? যেহেতু সূর্য এবং গ্রহের সাথে একটা মিল আছে আমাদের নিউক্লিয়াস এবং ইলেকট্রনের। এবং নিউক্লিয়ার মডেল কেন নামকরণ করা হয়েছিল? যেহেতু তিনি তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে পরমাণুর কেন্দ্রে নিশ্চয়ই ভারী একটা ধনাত্মক চার্জ আছে যার নাম নিউক্লিয়াস। এই প্রমাণের কারণে তার মডেলকে বলা হয়েছে নিউক্লিয়ার মডেল অথবা সৌর মডেল বা সোলার সিস্টেম মডেল। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এখন রাদারফোর্ডের মডেলের একটা সাফল্য কি? তার মডেলের সাফল্য হচ্ছে আমরা নিউক্লিয়াস সম্পর্কে আইডিয়া পেয়েছি। তার মডেলের সাফল্য হচ্ছে আমরা নিউক্লিয়াস সম্পর্কে আইডিয়া পেয়েছি এবং নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরে, এটাও আমরা জানতে পারলাম। তাহলে রাদারফোর্ডের মডেলের সাফল্যগুলোকে যদি আমরা একটু লিখতে চাই, রাদারফোর্ডের মডেলের সাফল্য, বইয়ে আরো বিস্তারিত দেওয়া আছে সাফল্য, বাট মেইন যে কথাগুলো সেগুলো আমি তোমাদেরকে বলবো। সাফল্য, ধরো নিউক্লিয়াসের আবিষ্কার। এই যে পরমাণুর একদম কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এইটা যদি আবিষ্কার না হতো তাহলে কিন্তু পরমাণু মডেল নিয়ে গবেষণা এত বিস্তৃত হতো না। নিউক্লিয়াসের আবিষ্কার হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম সাফল্য। এবং ইলেকট্রনগুলা যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, ইলেকট্রন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে,
এইটাও কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ডই বলেছিলেন। তাই না? তাহলে রাদারফোর্ডের মডেলের সাফল্যগুলো কি কি? তিনি নিউক্লিয়াসের আবিষ্কার করেছিলেন এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে তিনি সেটাও বলেছিলেন। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা রাদারফোর্ডের মডেলটার একটা কি নাম দিয়েছিলাম? সোলার সিস্টেম মডেল না? আমি যদি একটু চিত্রটা আঁকি, দেখো এই হচ্ছে আমাদের সৌরজগতে সূর্য, এই হচ্ছে সৌরজগতে সূর্য, এবং সূর্যকে কেন্দ্র করে চারপাশে বিভিন্ন গ্রহগুলা ঘুরতেছে। ধরো এই হচ্ছে আমাদের পৃথিবী, তারপর এই হচ্ছে বুধ গ্রহ, বুধ পৃথিবী, তারপর ধরো এই হচ্ছে আমাদের মঙ্গল গ্রহ। এই যে গ্রহগুলা সূর্যকে কেন্দ্র করে, গ্রহগুলা সূর্যকে কেন্দ্র করে কি করতেছে? ঘুরতেছে না সবসময়? সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা ঘুরে। এটা আমাদের সৌরজগৎ বা সোলার সিস্টেমের কথা। আর রাদারফোর্ডের পরমাণু মডেলে কি বলা হয়েছে? এই যদি হয় আমাদের পরমাণু, এই যদি হয় পরমাণু, তার কেন্দ্রে থাকে নিউক্লিয়াস বা ধনাত্মক চার্জ। এই ধনাত্মক চার্জকে কেন্দ্র করে চারপাশে ইলেকট্রনগুলা সেইভাবেই ঘুরে যেইভাবে আমাদের সৌরজগৎ বা সোলার সিস্টেমে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা ঘুরে। এখন খেয়াল করো, এই আমাদের যে মাঝে নিউক্লিয়াসটা, এটা কি যুক্ত? এটা কি ধরনের চার্জিত? এই নিউক্লিয়াসটা একটা পজিটিভ চার্জ, তাই না? অলরেডি বলেছি নিউক্লিয়াসটা একটা পজিটিভ চার্জ। আর তাকে কেন্দ্র করে যে ঘুরছে ইলেকট্রনগুলা, ইলেকট্রনগুলা কি ধরনের চার্জ? ইলেকট্রনগুলা হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে এই যে নিউক্লিয়াস, সে হচ্ছে পজিটিভ চার্জড এবং তাকে কেন্দ্র করে ঘোরা ইলেকট্রনগুলা হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হচ্ছে নেগেটিভ চার্জ। কিন্তু সৌরজগতের কথা চিন্তা করো, সূর্যের কোনো চার্জ আছে? সূর্যের কোনো চার্জ নেই। এই যে গ্রহ পৃথিবী, বুধ, শুক্র, মঙ্গল, এদের কোনো চার্জ আছে? এদের চার্জ নাই। তাহলে চার্জবিহীন সূর্য, গ্রহ, এদের এই অর্থাৎ চার্জবিহীন সৌরজগতের সঙ্গে এই চার্জযুক্ত পরমাণুর কণিকাগুলোর তুলনা করা কি ঠিক হয়েছে? ঠিক হয় নাই। অর্থাৎ রাদারফোর্ড এখানে ভুল ব্যাখ্যা দিয়েছেন। কারণ সৌরজগতের গ্রহ, উপগ্রহ, নক্ষত্রগুলা কিন্তু মোটেও চার্জযুক্ত নয়, কিন্তু পরমাণুর এই কণিকাগুলা কিন্তু চার্জযুক্ত। বুঝতে পেরেছো? তাই তার পরমাণু মডেলের একটা ব্যর্থতা হচ্ছে, তার পরমাণু মডেলের একটা ব্যর্থতা হচ্ছে তিনি এই চার্জবিহীন গ্রহ, উপগ্রহ, নক্ষত্রের সাথে তিনি এই চার্জবিহীন গ্রহ, উপগ্রহ, নক্ষত্রের সাথে তুলনা করেছেন চার্জযুক্ত পরমাণুর কণিকাগুলোর। তাহলে প্রথম ব্যর্থতাটা কি হবে? প্রথম ব্যর্থতা হচ্ছে চার্জবিহীন সৌরজগতের সাথে চার্জযুক্ত কণিকার তুলনা। কণিকার তুলনাটা কি ছিল? তুলনাটা ছিল ভুল, তুলনা ভুল। আচ্ছা, পরবর্তীতে খেয়াল করো, আমরা তো জানি সূর্যকে কেন্দ্র করে গ্রহ, উপগ্রহগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। পৃথিবীর একটা নির্দিষ্ট কক্ষপথ আছে, বুধের একটা নির্দিষ্ট কক্ষপথ আছে, মঙ্গলের একটা নির্দিষ্ট কক্ষপথ আছে। কিন্তু রাদারফোর্ড তার পরমাণু মডেলে এই ব্যাখ্যাটা দেন নাই যে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা কিভাবে ঘুরবে, কোন পথে ঘুরবে। ইলেকট্রনগুলা কি এইভাবে ঘুরবে, নাকি ইলেকট্রন কি এইভাবে ঘুরবে, নাকি ইলেকট্রন এইভাবে ঘুরবে? তিনি কোনো ধরনের ব্যাখ্যাই কিন্তু দেন নাই। অর্থাৎ তিনি ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে কোনো কিছু উল্লেখ করেননি। এটাও তার একটা ব্যর্থতা। ইলেকট্রনের কক্ষপথ নিয়ে কিছু বলা হয়নি বা কক্ষপথ উল্লেখ করা হয়নি। ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে এসব নিয়ে কোনো ধরনের কথাবার্তাই বলা হয়নি। আমার হাতের লেখা হয়তো ততটা ভালো না, বাট বুঝতে পারবো আশা করি। আচ্ছা, পরবর্তীতে তার এই মডেলের ব্যর্থতা আরো কি ছিল? দেখো, বিজ্ঞানী ম্যাক্সওয়েল, তোমরা এই নামটা ফিউচারে আরো শুনবা যখন তোমরা হায়ার স্টাডিজে যাবা। বিজ্ঞানী ম্যাক্সওয়েল কিন্তু, এই ম্যাক্সওয়েল কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল না।
বিজ্ঞানী ম্যাক্সওয়েল তিনি হচ্ছে আসলে তড়িৎচুম্বকীয় তত্ত্ব নিয়ে খুব বেশি গবেষণা করেছেন। তার তত্ত্ব অনুযায়ী, বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী খেয়াল করো, দেখো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী যদি আমাদের এই পজিটিভ নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নেগেটিভ ইলেকট্রন যদি তার চারপাশে ঘুরতে থাকে তাহলে সে এক সময় শক্তি হারাতে এসে নিউক্লিয়াসে পতিত হবে। এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্ব। তাহলে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্ব কি? যে কোনো নিউক্লিয়াসকে বা কোনো পজিটিভ চার্জকে কেন্দ্র করে কোনো ঋণাত্মক চার্জ যদি এইভাবে চারদিকে পরিক্রমণ করতে থাকে, সে এক সময় শক্তি হারাতে নিউক্লিয়াসে পতিত হবে। যদি নিউক্লিয়াসে এসে পতিত হয় তখন কিন্তু পরমাণুটার কোনো অস্তিত্বই থাকতেছে না। এইভাবে যদি সব কয়টা পরমাণু ধ্বংস হয়ে যেত বা অস্তিত্বহীন হয়ে যেত, আমাদের পৃথিবীতে কোনো বস্তুই কিন্তু সার্ভাইভ করতো না বা টিকে থাকতো না, তাই না? তার মানে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলটা ভুল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্বের পরিপন্থী। এখানে আমরা লিখতে পারি রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা ব্যর্থতা কি ছিল? ব্যর্থতা ছিল এটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েল তত্ত্বের পরিপন্থী, ঠিক আছে? ম্যাক্সওয়েল তত্ত্বের পরিপন্থী। ওকে, তাহলে আমরা আশা করি রাদারফোর্ড মডেল নিয়ে বিস্তারিত বুঝতে পেরেছি কেন রাদারফোর্ডের মডেলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, রাদারফোর্ডের মডেলে কি কি ভুল ছিল। আশা করি সেটা নিয়ে আমরা বিস্তারিত আইডিয়া পেয়ে গিয়েছি, ঠিক আছে? চলো আমরা আমাদের পরবর্তী মডেলে যাই, যেই মডেলের নাম হচ্ছে বোর পরমাণু মডেল। বিজ্ঞানী নিলস বোর এই মডেলের উদ্ভাবক বা প্রস্তাবক, ঠিক আছে? খেয়াল করো, বিজ্ঞানী রাদারফোর্ড যে পরমাণু মডেল দিয়েছিলেন এটা ছিল আমাদের 1911 সালে। বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল ছিল 1911 সালে। তার ঠিক 2 বছর পর বিজ্ঞানী বোর 1913 সালে নতুন একটা পরমাণু মডেলের প্রস্তাব করেন, যাকে নাম দেওয়া হয়েছে বোর পরমাণু মডেল। এখন একটা মজার বিষয় খেয়াল করো, 1911 সালে রাদারফোর্ড যখন তার এই পরীক্ষাগুলো করেন একটা পরমাণু মডেল আবিষ্কার করার জন্য, তখন এই রাদারফোর্ডের ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা অনেকের মতে রাদারফোর্ডের ছাত্র ছিলেন বিজ্ঞানী নিলস বোর। তো ধরে নাও বিজ্ঞানী রাদারফোর্ডের ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিলেন বিজ্ঞানী নিলস বোর, যিনি তার বসের পরীক্ষায় কোন কোন ভুলগুলা হচ্ছে সেগুলা কিন্তু নোট করে রেখেছিলেন। সেই নোট থেকে তিনি পরবর্তীতে তার বসের ভুলগুলা বসকে না জানিয়ে নিজে ওইগুলা শুদ্ধ করে আরেকটা পরমাণু মডেল দাঁড় করিয়ে দেন, যেন মানুষ তাকে আসলে বিজ্ঞানী হিসেবে মনে রাখে। এটাই তো প্রকৃতির নিয়ম, এটাই স্বাভাবিক। আমরা সবাই চাই নিজেদের ক্রেডিট নিতে, তাই না? আচ্ছা, তাহলে বিজ্ঞানী বোরের পরমাণু মডেলটা আসলে কি কি কথা বলা হয়েছে? বোরের পরমাণু মডেলটা কেন রাদারফোর্ডের মডেলের চেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে? রাদারফোর্ডের মডেলে প্রথম কথা ছিল এটা একটা সোলার সিস্টেম মডেল এবং পরমাণুগুলা কিভাবে ঘুরছে বা কোন কক্ষপথ অনুসরণ করছে তার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা ছিল না। কিন্তু বিজ্ঞানী বোর সাহেব তিনি পরমাণু সম্পর্কে যেই কথা বলেন, তিনি বলেছেন যে একটা পরমাণুর কেন্দ্রে থাকে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস, ঠিক আছে? এটা ঠিক আছে, কিন্তু এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে যে ইলেকট্রনগুলা ঘোরার জন্য একটা নির্দিষ্ট কক্ষপথ থাকে। এবং সেই কক্ষপথে সব জায়গায় শক্তি সমান, ঠিক আছে? খেয়াল করো, এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথে ধরো এই দুইটা ইলেকট্রনগুলা এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে এই কক্ষপথেই ঘুরতেছে, এই কক্ষপথেই ঘুরবে। এই কক্ষপথে সে যতক্ষণ আছে তার শক্তি কমবেও না, তার শক্তি বাড়বেও না, ঠিক আছে? এটা বিজ্ঞানী বোর বলে গিয়েছেন। এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। ধরো দ্বিতীয় শক্তি স্তরে এরকম 8টা ইলেকট্রন আছে। দ্বিতীয় শক্তি স্তরে ধরে নাও এরকম 8টা ইলেকট্রন আছে।
এবং যতক্ষণ আমাদের ইলেকট্রনগুলো একটা সেম শক্তি স্তরে বা সেম অরবিটে থাকতেছে ততক্ষণ কিন্তু কোনো ধরনের শক্তির পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না। বোঝা গেল? এটা ছিল বিজ্ঞানী বোরের কথা। তাহলে বিজ্ঞানী বোরের পরমাণু মডেলের সাফল্যগুলা যদি আমরা বলি, তার পরমাণু মডেলের সাফল্যগুলা কি হতে পারে চিন্তা করো। তার পরমাণু মডেলের সবচেয়ে সফল দিকটা হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ আবিষ্কার। ইলেকট্রনের কক্ষপথ আবিষ্কার। ইলেকট্রনের কক্ষপথ আবিষ্কার হচ্ছে তার সবচেয়ে বড় সফলতা। ঠিক আছে, তারপর আসো, তিনি আরো উল্লেখ করেছেন যে একটা ইলেকট্রন যে আমাদের এই যে কক্ষপথে ঘুরতেছে, যে কোনো বৃত্তাকার পথে ঘোরার সময় কোনো বস্তুর ভরবেগকে আমরা বলি কৌণিক ভরবেগ। ঠিক আছে, ভরবেগ কি? একটা বস্তুর একটা নির্দিষ্ট ভর বা ওয়েট থাকে, তাকে আমরা বলি ভর বা ম্যাস। আর সেই বস্তুটা কত বেগে চলতেছে সেটা হচ্ছে তার ভেলোসিটি, বা কত দ্রুতিতে চলতেছে সেটা হচ্ছে তার ভেলোসিটি। এই ভর এবং বেগকে গুণ করলে আমরা পাই ভরবেগ। ঠিক আছে, কিন্তু যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরে তখন কিন্তু সে একটা ব্যাসার্ধকে কেন্দ্র করে ঘোরে। এই ইলেকট্রনটা যখন ঘুরবে তখন কিন্তু সে এই আর ব্যাসার্ধটাকে কেন্দ্র করে ঘুরতেছে। ঠিক আছে, নর্মালি আমরা ভরবেগকে প্রকাশ করি mv দিয়ে, কিন্তু যখন আমাদের কৌণিক ভরবেগের কথা চিন্তা করব, অর্থাৎ বৃত্তাকার পথে কোনো কিছুর কথা চিন্তা করব, তার সঙ্গে ব্যাসার্ধ আরটাও গুণ করা হবে। ঠিক আছে, তার সঙ্গে ব্যাসার্ধ আরও গুণ হবে। mvr ইকুয়ালস টু nh/2π। এইটা বা কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্রটাও কিন্তু বিজ্ঞানী বোর আবিষ্কার করে দিয়েছেন। এখানে n কি, h কি, এগুলোও তো আমাদের জানতে হবে, তাই না? এইখানে n হচ্ছে কক্ষপথ নাম্বার। এই দেখো, এটা হচ্ছে আমাদের কয় নাম্বার কক্ষপথ? 1 2 3। তাহলে এটার জন্য n ইকুয়ালস টু 3, এই কক্ষপথের জন্য n ইকুয়ালস টু 2, এই কক্ষপথের জন্য n ইকুয়ালস টু 1। তাহলে n হচ্ছে কক্ষপথ নাম্বার, কক্ষপথ সংখ্যা। আর h হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক। h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এবং প্ল্যাঙ্ক ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে। নির্দিষ্ট মানটা হচ্ছে 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। শুধু মানটা জানলেই চলবে, প্ল্যাঙ্কের ধ্রুবক দিয়ে কি বোঝায় সেটা আমাদের জন্য আপাতত প্রয়োজন না। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের কক্ষপথ আবিষ্কার করেছেন বিজ্ঞানী বোর, এবং কক্ষপথে ইলেকট্রন পরিভ্রমণের সময় তার কৌণিক ভরবেগ কত হবে এটাও কিন্তু বিজ্ঞানী বোর আবিষ্কার করে দিয়েছেন। ঠিক আছে, এখন আসো, আমরা বলেছিলাম একটা ইলেকট্রন যখন একই কক্ষপথে ঘুরবে তার শক্তির কোনো পরিবর্তনের প্রয়োজন হবে না। বুঝতে পারছো? ধরো এই যে একটা ইলেকট্রন, সে 2 নম্বর কক্ষপথেই ঘুরতেছে, তার শক্তির কোনো চেঞ্জ দরকার নাই। এই যে একটা ইলেকট্রন, সে 3 নম্বর কক্ষপথে ঘুরতেছে, তারও শক্তির কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। ধরো এই 2 নম্বর শক্তি স্তরের ইলেকট্রনটা 3 নম্বর শক্তি স্তরে যাইতে চায়, অর্থাৎ সে এখানে জাম্প করতে চায়, সে উপরের শক্তি স্তরে জাম্প করতে চায়। এখন একটা কথা সবসময় মনে রাখবা, ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তার আরো শক্তি প্রয়োজন হবে না। সে আছে নিচের শক্তি স্তর বা নিচের অরবিটে 2 নম্বরে, সে যাইতে চায় কোথায়? 3 নম্বর অরবিট বা 3 নম্বর শক্তি স্তরে। ঠিক আছে, এই জন্য তার আরো শক্তি প্রয়োজন হবে, কারণ সে যাবে উচ্চ শক্তি স্তরে। অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার জন্য তাকে কি করতে হবে? তাকে শক্তি শোষণ করতে হবে, তাকে শক্তি শোষণ করতে হবে। ঠিক আছে, আর এই যে একটা কক্ষপথ, ধরো 3 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সে আসতে চায় আমাদের 2 নম্বর কক্ষপথে, তার শক্তি অলরেডি বেশি আছে, সে আরো কম শক্তির কক্ষপথে আসতে চায়, অর্থাৎ তাকে কিছু পরিমাণ শক্তি বের করে দেওয়া লাগবে। সে কিছু পরিমাণ শক্তি পরিবেশে ত্যাগ করে তারপর এই কক্ষপথে সে জাম্প করবে। ঠিক আছে, এই যে উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে ইলেকট্রনটা নামতেছে, তখন সে শক্তিটাকে বিকিরণ করে দিচ্ছে, এটাকে বলা হয় শক্তির বিকিরণ। এটাকে বলা হয় শক্তির বিকিরণ।
এই শক্তির বিকিরণটা আমরা কি হিসেবে দেখব? এই শক্তির বিকিরণটা আমরা দেখব আলো হিসেবে। আলো যখনই ইলেকট্রন উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে নামবে, সে কিছু পরিমাণ শক্তি পরিবেশে ছেড়ে দিবে। এই শক্তিটাকে আমরা বাইরে থেকে দেখব কতগুলো আলোর বর্ণালী হিসেবে। আলোর বর্ণালী হিসেবে সে যখন উপর থেকে নিচে নামতেছে কিছু আলো আলো হিসেবে সে শক্তি ত্যাগ করে যাবে, ঠিক আছে? তখন আমরা কিছু পরিমাণ আলোক বর্ণালী দেখতে পাবো। এই আমি এখানে আলো লিখেছি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আলোক বর্ণালী। এটা হচ্ছে আলোক বর্ণালী। বর্ণালী বলতে কি বোঝায়? রেখা। বর্ণালী বলতে বোঝায় রেখা, অর্থাৎ এরকম কিছু লাইন, সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দেখা যাবে, ঠিক আছে? এই হচ্ছে বিজ্ঞানী বোরের পরমাণু মডেল। এখন বিজ্ঞানী বোরের পরমাণু মডেল অনেক সফল হলেও কিন্তু এই পরমাণু মডেলে কিছু কিছু ত্রুটি ছিল। কিছু কিছু ত্রুটি ছিল। তাহলে বোরের পরমাণু মডেলের ত্রুটি বা ব্যর্থতা আমরা কি বলতে পারি? দেখো, বিজ্ঞানী বোর তিনি ইলেকট্রনের কক্ষপথ গুলাকে বলেছিলেন সবসময় গোলাকার। তিনি বলেছিলেন, সরি বৃত্তাকার বলেছিলেন। তিনি বলেছিলেন ইলেকট্রনের কক্ষপথ গুলা হবে বৃত্তাকার। বাট ইলেকট্রনের কক্ষপথ কিন্তু সবসময় বৃত্তাকার হয় না, এটা বৃত্তাকারের পাশাপাশি উপবৃত্তাকারও হতে পারে। ইলেকট্রনের কক্ষপথ গুলো মূলত উপবৃত্তাকার। ইলেকট্রনের কক্ষপথগুলি মূলত উপবৃত্তাকার, ঠিক আছে? ইলেকট্রনের কক্ষপথগুলি হচ্ছে উপবৃত্তাকার। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও, একটু মেসেজ চেক করে নিই আমি। আমার হচ্ছে কলেজে একটা প্রোগ্রাম, এই যে আগামী 4 অগস্ট আসতেছে, পরশুদিন। তো 4 অগস্ট উপলক্ষে আমাদের কলেজে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি থেকে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো সেই আয়োজনে হচ্ছে মোটামুটি আমার কাজ করা লাগতেছে আর কি কিছুটা। এই কারণে তোমাদের পড়ানোর মাঝখানেও একটু চেক করে নিলাম যে কেউ কোনো মেসেজ দিয়েছে কিনা সেই ব্যাপারে। আচ্ছা, তো বোরের পরমাণু মডেলের একটা ব্যর্থতা হচ্ছে ইলেকট্রনের কক্ষপথগুলো সবসময় বৃত্তাকার হয় না, উপবৃত্তাকার হয়। তারপর আসো তার পরমাণু মডেলের আরেকটা ব্যর্থতা আছে, এটা খুবই হাস্যকর, খুবই হাস্যকর। দেখো, ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র কি ছিল? mvr = nh/2π। এটা ছিল আমাদের কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র। কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র ছিল এটা, mvr = nh/2π। এখন ঠিক আছে, এই ফর্মুলাটাতে কিন্তু কোনো ভুল নাই। mvr = nh/2π, এটা দিয়ে যেই ফলাফল পাওয়া যায় সেটাই কিন্তু ইলেকট্রনের কৌণিক ভরবেগ। কিন্তু বিজ্ঞানী বোর তার মডেলে কোনো ব্যাখ্যাই দিতে পারেন নাই যে আসলে কেন এই সূত্রটা ইউজ করা হয়েছে বা এই সূত্রটা কিভাবে আসছে, তিনি ব্যাখ্যা দিতেই পারেন নাই। বাট কিন্তু কেমনে মিলে গেল খেয়াল করো, অ্যান্সার কিন্তু ঠিকই আসে, বাট কেন এটা হয়েছে, কিভাবে হয়েছে, এই ব্যাখ্যা এই আবিষ্কারকের কাছেও কিন্তু নাই। ব্যাখ্যা আবিষ্কারকের কাছেও নাই। তাহলে দ্বিতীয় ব্যর্থতাটা কি? mvr = nh/2π, তিনি এটার কোনো ব্যাখ্যা দেন নাই, তিনি এটার ব্যাখ্যা দিতে পারেন নাই। আচ্ছা, তার পরবর্তী কোন ব্যর্থতাটা ছিল খেয়াল করো। বিজ্ঞানী বোর বলেছিলেন ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে বা উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসে, সে কিছু পরিমাণ শক্তি বিকিরণ করে আলোক বর্ণালী হিসেবে। তিনি বলেছিলেন আলোক বর্ণালীর একটা রেখা পাওয়া যায় বা একটা বর্ণালী পাওয়া যায়, কিন্তু বাস্তবে বিশ্লেষণ করে দেখা গেছে সূক্ষ্ম মাইক্রোস্কোপ দ্বারা, আরো ম্যাগনেটিক ইলেকট্রিক মাইক্রোস্কোপ দ্বারা জুম করে দেখা গেছে এটা মূলত একটা বর্ণালী না, এটা হচ্ছে অনেকগুলা সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালীর সমষ্টি। এই একটা বর্ণালী হচ্ছে মূলত অনেকগুলা সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালীর সমষ্টি। কেন অনেকগুলা বর্ণালীর সৃষ্টি হয় এই ব্যাখ্যাও কিন্তু বিজ্ঞানী বোর দিতে পারেন নাই। এই ব্যাখ্যাও বিজ্ঞানী বোর দিতে পারেন নাই, ঠিক আছে? তাহলে তৃতীয় যে ব্যর্থতাটা ছিল, একাধিক বর্ণালী রেখার ব্যাখ্যা তিনি দিতে পারেন নাই, ঠিক আছে? আরেকটা ভুল ছিল, বিজ্ঞানী বোর যেই পরমাণুর মডেল নিয়ে কথা বলেছিলেন সেই মডেলে তিনি মাত্র একটা ইলেকট্রন উল্লেখ করেছিলেন। পুরা পরমাণুটাতে শুধুমাত্র ধরো এই একটা ইলেকট্রন ছিল, আর অন্য কিছু ছিল না।
অর্থাৎ বিজ্ঞানী বোরের পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট যে কোনো মৌলের জন্য প্রযোজ্য, ঠিক আছে? একাধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলের জন্য এটা প্রযোজ্য ছিল না। তিনি কিন্তু একাধিক ইলেকট্রনের কোনো ব্যাখ্যাও দিতে পারেন নাই। তিনি একাধিক ইলেকট্রনের কোনো ব্যাখ্যাও দিতে পারেন নাই। বোঝা গেল? এই হচ্ছে আমাদের বিজ্ঞানী বোরের পরমাণু মডেল নিয়ে কথাবার্তা। আমরা এই পর্যন্ত মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি, পরমাণু, অণু, পরমাণুর প্রতীক, সংকেত, তারপর হচ্ছে এই যে আমাদের কিভাবে পরমাণুর গঠন, পরমাণুর ভিতরে কি কি কণিকা থাকে, কণিকাগুলো কিভাবে বিন্যস্ত থাকে, এই পরমাণুর মডেল ব্যাখ্যা করার জন্য কোন কোন বিজ্ঞানী কোন কোন প্রস্তাবনা দিয়েছেন, সবগুলাই জেনে ফেললাম। আমাদের এই চ্যাপ্টারের কিন্তু অর্ধেক পড়া শেষ। এই চ্যাপ্টারে অর্ধেক পড়া শেষ, বাকি আছে কিছু মাইনর টপিক। মাইনর টপিকগুলো নিয়ে ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আমাদের এই ক্লাস শেষ হয়ে যাবে, অর্থাৎ এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে মাত্র 2টা ক্লাসে। দেখো 2টা ক্লাসে কিন্তু আমাদের কেমিস্ট্রি শর্ট সিলেবাসের প্রথম চ্যাপ্টার শেষ। আমি চাইলেই তোমাদেরকে চ্যাপ্টারটা এক ক্লাসে পড়ায় দিতে পারতাম, কিন্তু আমি এক ক্লাসে শেষ করছি না এখনই, কেননা খুব বেশি বোরিং হয়ে যাবে, তোমরা বোর্ড হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি তো তোমাদেরকে পড়াইতে কখনো বোর্ড হই না, আমার সত্যি কথা ভালোই লাগে স্টুডেন্টদেরকে কিছু বুঝাইতে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু, বিভিন্ন বিজ্ঞানীদের মডেল সম্পর্কেও জানতে পারছো, এবং একদম আমাদের কেমিস্ট্রির খুব বেসিক কণাগুলা বা মৌল পরমাণু নিয়ে কিছু কিছু জিনিস জানতে পারছো। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ আমাদের বাকি টপিকটুকু কভার করে ফেলবো। অপেক্ষা করো, পরবর্তী ক্লাসও খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।